বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। নয়াদিল্লি ইসলামাবাদ উত্তেজনার আবহে পাক সেনাবাহিনীতে গণ ইস্তফা। পাক সেনাবাহিনীর জওয়ানদের একাংশ এবং বেশ কিছু পাক সেনাবাহিনীর অফিসার তারা ইস্তফা দিয়েছেন বলে খবর। প্রায় 500 জন জওয়ান এবং 100 জন অফিসার ইস্তফা দিয়েছেন এরকম খবর। এবং সত্যি কি তাহলে পহেলগাঁও কাণ্ডের পরে ভারতের হুঁশিয়ারি আর তাতেই কি কাঁপছে পাকিস্তান? সেই আবহে সেনাবাহিনীর অন্দরে জওয়ান ও অফিসাররা আচমকা ইস্তফা দিতে শুরু করায় বিপাকে পড়েছে ইসলামাবাদ। এবং ইস্তফার কারণ হিসেবে জানানো হচ্ছে মানসিক চাপ এবং অসুস্থতার কথা। তবে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকের মতে সেনাপ্রধান মুনিরের বিরুদ্ধে ক্ষোভ থেকে এই ইস্তফার হিড়িক পাক বাহিনীতে। শুধু তাই নয়, জেনারেল আসিফ মুনিরের পদত্যাগের দাবি জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী জুনিয়র অফিসাররা। সম্প্রতি একটি চিঠি যেটি সামনে এসেছে, সেটি দেখা যাচ্ছে, যেটি ভাইরাল হয়েছে, সেখানে ভারত পাক সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা 11 নম্বর কোরের লেফটেন্যান্ট জেনারেল উমর আহমেদ বুখারি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকে একটি চিঠি লিখেছেন। সেই চিঠি প্রকাশ্যে আসার পরেই পাকিস্তানের সেনাবাহিনী থেকে জওয়ানদের ইস্তফা দেওয়ার খবর সামনে আসে এবং মুনিরের বিরুদ্ধে অভিযোগ বেছে বেছে নির্দিষ্ট কিছু অফিসার এবং জওয়ানকে সেনার এক কোর থেকে অন্য করে বদলি করা হচ্ছে। এর ফলে জওয়ানদের মধ্যে অসন্তোষ বাড়ছে, যার পরিণতিতে এমন ইস্তফা, গণ ইস্তফার ঘটনা। ভারত পাকিস্তান যখন এই উত্তেজনার আবহে পাকিস্তান সেনাবাহিনীর এই ইস্তফা, ভারতীয় সেনাবাহিনী কি উজ্জীবিত হবে? অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী যে মনোবল, তাতে কি ধাক্কা খাবে? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন কর্নেল রাজেন্দ্র ভাদুরী। মিস্টার ভাদুরী, আপনাকে বাংলা বলছি চ্যানেলে স্বাগত। যে খবরটা পাওয়া যাচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনীতে একদিকে সেনারা ইস্তফা দিচ্ছেন, অন্যদিকে সেনা অফিসার, বেশ কিছু সেনা অফিসারও ইস্তফা দিচ্ছেন। এখনো পর্যন্ত 2 দিন আগের যা খবর, সেনাবাহিনী থেকে 500 জন জওয়ান এবং 100 জন অফিসার ইস্তফা দিয়েছেন। এই আবহে এই মানে সংবাদ বা এই খবর পাওয়ার পরে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, সত্যি কথা বলতে এই যে এই খবরটা যেটা আপনি উল্লেখ করছেন, এটা আমি ইন্ডিয়ান মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার বাইরে আর কোথাও দেখিনি। এটা আমাদের এখানে সার্কুলেট হচ্ছে। তো এটার উপরে আমার বিশেষ কোনো বক্তব্য নেই। হ্যাঁ, আমি পড়েছি সোশ্যাল মিডিয়াতে, টুইটারে, ফেসবুকে বা এমনি ইউটিউবে, কিন্তু এটা শুধু ইন্ডিয়ান সার্কেলের মধ্যে ঘুরছে। আমি 2-4টে পাকিস্তানি যে মেইনস্ট্রিম মিডিয়া, যেটা যেমন রেপুটেড মিডিয়া, যেমন ডন বা আরো ট্রিবিউন এটসেট্রাতে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। ওখানে কিছু নেই। এটা কি একরকম স্ট্র্যাটেজি যে এটাকে ছড়ানো হতে পারে পাকিস্তানে? না, পাকিস্তানে ছড়িয়েছে কি ইন্ডিয়ানরা নিজেদের মধ্যে এখানে সোশ্যাল মিডিয়া আর এটার মধ্যে ছড়িয়েছে, সেটা তো বলা যাবে না। আর দ্বিতীয় কথা, যদি এই ধরনের কিছু একটা হয়, তাহলে পাকিস্তান তো প্রকৃতভাবে আর্মি হেডকোয়ার্টার বা ওদের যে আর্মির যে পিআর অর্গানাইজেশন, যেটা আইএসপিআর যেটা বলে, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন, যারা মিডিয়াকে হ্যান্ডেল করে পাকিস্তান নাম করতে, আইএসপিআর তো বড় বড় খবরের মধ্যে অ্যানাউন্স করবে না যে আমাদের 100 জন অফিসার, 500 জন জওয়ান যুদ্ধ লড়তে চায় না বলে রিজাইন করেছে। বুঝতে পারছেন আমি কি কথা বলতে চাইছি? তো তো পাকিস্তানিরা অবভিয়াসলি এসে বলবে না। আর ইন্ডিয়ান মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে এটা ঘুরছে, এরা কেউই বলছে না যে এই খবরটা পেয়েছে কোথা থেকে। তো আমার হিসেবে এটাকে বলে সাইকোলজিক্যাল অপারেশন। এটা দু তরফ থেকে সাইঅপ চলছে। এটা ছাড়া আমি বলতে চাই, দেখুন, যতই আমরা
বলি না কেন, ভাবি না কেন, পাকিস্তান হচ্ছে একটা প্রফেশনাল, পাকিস্তান আর্মি এয়ারফোর্স নেভি, ওরা প্রফেশনাল আর্মি নেভি, ওরা কোনো র্যাগ ট্যাগ টাইম পাস কোনো দেশ না। বুঝতে পারছেন তো? ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিরই আমরাও ওই ভাগ, আর ওরাও ওই ভাগ, মানে পুরোনো ট্রেডিশন, ইথস, প্রফেশনালিজম সব ওইখান থেকেই এসছে। তো হঠাৎ করে 100 জন অফিসার রিজাইন করে দেবে যে আমরা যুদ্ধ লড়বো না, মানে এটা একটুখানি হজম করা একটুখানি মুশকিল। আর এটা আমার পার্সোনাল বক্তব্য, অন্যরা অন্য কিছু ভাবতে পারে ওটা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে গুরুত্ব দিতে চাই না দুটো কারণে। আমি না হয় রিটায়ার্ড অফিসার, আমি যদি সার্ভিং অফিসার হতাম, আমি যদি চেন অফ কমান্ডে থাকতাম, তাহলেও আমি এই জিনিসটাকে গুরুত্ব দিতাম না। হ্যাঁ ঠিক আছে, খবর এসছে, ব্যাক অফ মাই মাইন্ড আছে, কিন্তু এই খবরটা নিয়ে যে আমি একটা ইউফোরিয়াতে চলে যাব, বা আমি একটা ওভার কনফিডেন্সে চলে যাব, বা আমি একটুখানি ক্যাজুয়াল হয়ে যাব ব্যাপারটা, সেটা কখনই হবে না। আমি যা বলতে চাই যে এই খবরটা সত্যি হোক মিথ্যে হোক, ডিফেন্স প্ল্যানার যারা আর্মি হেডকোয়ার্টার, এয়ার হেডকোয়ার্টার, নেভাল হেডকোয়ার্টারে, ওদের জন্য এই খবরটা গুরুত্বপূর্ণ নয়, ইনসিগনিফিকেন্ট। কারণ যদি সেরকম ভাবেও দেখতে চান, আবার 7.5 মিলিয়ন পাকিস্তান আর্ম ফোর্সেস টোটাল, তার মধ্যে থেকে না হয় 500 জওয়ান রিজাইনও করে দিল, তাতে কি মানে কি বিশেষ ফারাক পড়লো ওভারঅল অর্গানাইজেশন? 40,000টা অফিসার আছে, তার মধ্যে থেকে 100 জন অফিসার না রিজাইন করলো, তাতে কি ফারাক পড়ে? মানে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, এবারে আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে পাক একজন মন্ত্রী হুমকি দিয়েছেন যে 130টি পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে, যদি ভারত সিন্ধুর জল পাকিস্তানকে না দেয়, সেক্ষেত্রে এমন এমন জায়গায় সেগুলো বসানো আছে, ভারতের দিকে সবকটা তাক করা আছে। এই বিষয়টা নিয়ে আপনি কি প্রতিক্রিয়া দেবেন? পাকিস্তান নিজের নিউক্লিয়ার ওয়েপন্স কার জন্য বানিয়েছে? ইরানের ওপরে তো মারবে না, আফগানিস্তানের ওপরে মারবে না, রাশিয়ার ওপরে মারবার হিম্মত নেই, চায়নাকে মারবে না, কাদের জন্য বানিয়েছে? আমাদের বিরুদ্ধেই তো বানিয়েছে। যে ভুট্টো তখনই বলেছিল যে আমরা খাটাবো দুইটাকে মারবার জন্য, আমরা নিউক্লিয়ার বম্ব বানাবো। তো তারপরে থেকে তো খাসি খাচ্ছে ওরা। আজকের ডেটে তো যা অবস্থা, ওই IMF আর ওদের থেকে যা লোন নিয়েছে, ঋণ নিয়েছে, সেটা ফেরত দেওয়ার ক্ষমতা নেই। ওদের টোটাল ফরেন কারেন্সি রিজার্ভই $5 বিলিয়ন নাকি 6 বিলিয়ন ডলার বা 15 বিলিয়ন ডলার, ঠিক আছে? 15 বিলিয়ন ডলার, আর আমাদের এখানে 500 বিলিয়ন ডলার আমাদের ফরেন কারেন্সি। বুঝতে পারছেন ব্যাপারটা? তো ও না হয় 130টা নিউক্লিয়ার মিসাইল আমাদের দিকে করে আসে, খুব ভালো কথা। 130টা তো একটা বাটন টিপলে 130টা একসঙ্গে তো যাবে না, একটা, দুটো, তিনটে যাবে, চারটে, পাঁচটা যাবে। তো ওরা ওখান থেকে লঞ্চ করার পরে আমরা তো চুপ বসে থাকবো না। আমাদের কাছে 130টা না হলে 230টা আছে, তো ওরা 5টা মারবে, আমরা এখান থেকে 10টা মারবো। ইন্ডিয়া তো একটা বিশাল বিশাল উপত্যকা, তাই তো? ইন্ডিয়া বর্গ কিলোমিটার তো বিশাল, স্ট্র্যাটেজিক ডেপথ নেওয়ার বিশাল। পাকিস্তানের তো স্ট্র্যাটেজিক ডেপথ নেই, খুব একটা ন্যারো একটা কান্ট্রি। ওইটাতে আমাদের যদি 10টা নিউক্লিয়ার বম্ব গিয়ে পড়ে ওদের ওই ন্যারো এরিয়াতে, ওদের কটা বড় শহর, একটা করাচি, একটা লাহোর, একটা ইসলামাবাদ, একটা রাওয়ালপিন্ডি, আর 2-4টে ছোট সিয়ালকোট আর কসুর, এই একটা দুটো আরো মাইনার শহর। কিন্তু ওই করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি আর ইসলামাবাদ, এই 4টে তো মেন শহর। তো এই 4টে মেন শহরের জন্য 4টে বম কাফি।
তারপরে কি করবে পাকিস্তান? একদম এই জায়গা থেকে প্রশ্ন যে চাইলেই কি পরমাণু বোমা টিপে দেওয়া যায়, বা যেটা বলছি পরমাণু বোমা ব্যবহার করা যায়? আরে রাশিয়া, রাশিয়া না, এক্স সোভিয়েত ইউনিয়ন হুম আর আমেরিকা মতন দুটো মহা পাওয়ার, মানে সুপার পাওয়ার, ওদের মতন ওই লেভেলের সুপার পাওয়ার লেভেলে আজকের আমেরিকাও সেই জামানার সুপার পাওয়ারের লেভেলে নেই। আজকের আমেরিকাও অনেক ডিগ্রেড করে গেছে। চায়না এখন একটা সুপার পাওয়ার হওয়ার চেষ্টা করছে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন যে লেভেলের সুপার পাওয়ার ছিল সেই লেভেলে চায়না নেই। পুরো এত বছর ধরে, 30-40 বছর ধরে শীত যুদ্ধ চললো, এদের নিউক্লিয়ার আইসিবিএম আইআরবিএম সব এক অন্যের দিকে পয়েন্ট করে রাখলো, কিন্তু কেউ চালালো? কেন চালালো না? হুম কারণ কেন? এটাই জানতে চাইছি। দুদিকে দুদিকেই স্ট্র্যাটেজিক প্ল্যানার্স আর মিলিটারি প্ল্যানার্স আর অন্যরা জানে যে কি কি বিশালভাবে ভয়াবহ ক্ষতি হবে, আর সেই ক্ষতি দুদিকেই হলে ওদের এক তো সুপার পাওয়ার স্ট্যাটাসই চলে যাবে, তাছাড়া তাছাড়া মানে দেশগুলোই এত বাজেভাবে ধ্বংস হয়ে যাবে যে ওরা 30-40-70-100 বছর পেছনে চলে যাবে। ওই দুটো ওই বিশাল সুপার পাওয়ার, ওদের কম্প্যারিজনে ইন্ডিয়া পাকিস্তান স্ট্যাটাস কি? আমরা আমরা তবুও নয় 5টা পাকিস্তানি নিউক্লিয়ার বম, স্ট্র্যাটেজিক ডেপথ আছে, আমাদের ইকোনমি $5 ট্রিলিয়ন কাছে, আমাদের $500 বিলিয়ন আমাদের ফরেন রিজার্ভ, গোল্ড রিজার্ভ আমাদের কাছে 500 কিলো গোল্ড রিজার্ভ আছে, এটসেট্রা এটসেট্রা। আমরা তবুও ধাক্কাটাকে হয়তো অ্যাবজর্ব করতে পারবো, কিন্তু পাকিস্তান তো অলরেডি ভিকিরি হাল অবস্থায় বসে আছে। ওদের একটা ডলার হচ্ছে আজকে কত, 120 না 130 পাকিস্তানি রুপি, না 130 না, 240 পাকিস্তানি রুপি। ওদের ইকোনমির সেন্স নেই, ওদের বেসিক গ্রাসরুট লেভেলের ওদের অবস্থা খারাপ, ওরা আইএমএফ এর লোন এটসেট্রা পেমেন্ট করার ওদের অবস্থা নেই। যুদ্ধ লাগলে তো টাকা লাগবে, ওই টাকাটা কি ওদের ওদের ন্যাশনাল ট্রেজারিতে কি ওই টাকাগুলো আছে? ফ্রিতে তো কেউ কিছু দেবে না। হুম বিষয়টা হচ্ছে যেমন ইউক্রেনকে এড এর নামে অনেক কিছু দিচ্ছে, কিন্তু এখন এখন ট্রাম্প বলছে তো তোমাদের এত $1 বিলিয়ন এই রসায়নের যা তোমাদের কাছে মাইন্ড আছে ওটা আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, আজকে ইন্ডিয়া 26টি রাফাল কিনতে চুক্তি করেছে ফ্রান্সের সঙ্গে। 63,000 কোটি টাকার চুক্তি করা হচ্ছে, যা খবর এখন পর্যন্ত আমরা যখন প্রতিবেদন করছি। তো সেই জায়গা থেকে যখন এত বড় একটা চুক্তি হচ্ছে ভারতের সঙ্গে ফ্রান্সের, আর ঠিক উল্টো দিকে যদি আমরা দেখি, পাকিস্তান সীমান্তে টানা অন্তত 4বার এখন পর্যন্ত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনাবাহিনী, এবং তারা হামলা চালাচ্ছে, একের পর এক হামলা চালাচ্ছে ভারতীয় সীমানা অতিক্রম করে। এই আবহে তারা কি জানে না যে যদি ভারত কোনো স্টেপ নেয় বা ভারতের বিরুদ্ধে তারা যা করছে, যদি ভারত স্টেপ নেয়, সেক্ষেত্রে যুদ্ধ লাগলে তাদের অর্থনৈতিক যে অবস্থা, সেখানকার মানুষের যে অবস্থা, যুদ্ধ লাগলে সেই অবস্থা তো আরো তলানিতে থাকবে। সেক্ষেত্রে মানে তাহলে পাকিস্তানের এই এই এত বারবারন্ত কেন? দেখুন আজকের যা সিনারিও, আজকের ডেটে যে যে সিচুয়েশন, তার সঙ্গে আমরা যে 26টা রাফালের চুক্তি করেছি তার তার কোনো রিলেশন নেই, কারণ ওই 26টা রাফাল এখন আসতে 5 বছর লাগবে। তো আজকের ডেটে যে এখন যে আপনি যেটা বলছেন যে লাইন অফ কন্ট্রোলের অ্যাক্টিভেট হয়ে গেছে, ওরা গোলাবারি করছে, গুলি চালাচ্ছে এটসেট্রা এটসেট্রা, ওটার সঙ্গে ওই রাফাল এন এর যে চুক্তি হয়েছে ওটার কোনো এফেক্ট নেই। মানে কারণ ওই ওই 26টা রাফাল তো ইন্ডিয়ান নেভি নেক্সট 10 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে পাবে না, নেক্সট 5 বছর 6 বছরের প্ল্যান। তো ওটা আলাদা ব্যাপার। পাকিস্তান কেন করছে? পাকিস্তান তো 1947-48 সালের থেকে করে যাবে।
অগস্ট 47 সালে আমরা স্বাধীন হলাম, জুন 47 সালে পাকিস্তান আর্মি কাশ্মীরে অ্যাটাক। তো স্বাধীনতার 2 মাস পরের থেকেই তো, মানে জুন না, মানে সেপ্টেম্বর 47-এ ওরা এই করলো। তো 40 দিনও ওয়েট করেনি, ইন্ডিয়ার উপরে হামলা করে দিয়েছিল তো স্বাধীনতার 40 দিনের মধ্যেই। সেইটা তো, এটা তো ইতিহাস। যে এই যে বললাম, জুলফিকার আলী ভুট্টোর মতন ইন্টেলিজেন্ট ইন্টেলেকচুয়াল লোক অ্যাজ প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান যদি বলতে পারে যে আমরা ঘাস খাবো কিন্তু আমরা নিউক্লিয়ার বম্ব বানাবো, তাহলে ওই একটা ইররেশনালিটি বেসিক্যালি আছে, একটা ইররেশনাল অ্যান্টি ইন্ডিয়া একটা পলিটিক্যাল বা একটা মিলিটারি আইডিওলজি আছে। কারণ দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যদি গ্রাস রুটস লেভেল থেকে নিয়ে টপ লেভেল অব্দি যদি ঐক্যতা হয়ে যায়, যদি বন্ধুত্ব হয়ে যায়, তাহলে 47 সালে যে টু নেশন থিওরি, যে পার্টিশনের যে যে বেসিক ফিলোসফিটা, ওটাই তো ডেমলিশ হয়ে যাচ্ছে। আমরা যে দুটো নেশন, আর 47 সালে সেই দুটো নেশনের ভিত্তিতে আমরা দুটো আলাদা দেশ হয়েছি, ওইটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে তো ইন্ডিয়ার সঙ্গে কন্টিনিউয়াসলি ঝগড়া বাঁচিয়ে রাখতেই হবে। তা নাহলে তো যেই বন্ধুত্ব হয়ে যাবে, ওপার পাঞ্জাব আর এই পার পাঞ্জাবের মধ্যে কালচারাল বা সোশ্যাল তো কোনো ডিফারেন্স নেই, একই তো লোক। ওইখানকার সিন্ধের যে রাজপুতরা আছে, মানে যারা হিন্দু রাজপুতরা আছে সিন্ধে, আর রাজস্থানের যে হিন্দু রাজপুতরা আছে, ওইদিকেও রাঠোর রাজপুত, এইদিকেও রাঠোর রাজপুত, ওরা তো একই জাত। 47 সালে তো ফ্রন্টিয়ার গান্ধী, মানে আমাদের বাদশা খান, তো সে তো পাকিস্তান জয়েন করতে চায়নি। ও তো বলেছিল যে নর্থ ওয়েস্ট ফার্স্ট প্রভিন্স আমরা পাকিস্তান মানি না, আমরা হয় ইন্ডিয়ার সঙ্গে যাব কিংবা আমরা আফগানিস্তানের সঙ্গে মিশে যাব, কিন্তু আমরা পাকিস্তানকে মানি না। বুঝলেন ব্যাপারটা হচ্ছে যে ওই যে পাকিস্তানের অস্তিত্ব, যে ওটা কিভাবে বাঁচিয়ে রাখতে হবে, একটা অ্যান্টি ইন্ডিয়া রেটরিক যদি না কনস্ট্যান্টলি তৈরি করে রাখে, তাহলে ওই যে কারণ যে ইন্ডিয়া আর পাকিস্তান দুটো আলাদা দেশ, সেই কারণটাই ডেমলিশ হয়ে যায়। কারণ কারণ ধর্মের ভিত্তিতে দুটো মানুষের, দুটো পরিবারকে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে ভাগ করা যায় না। কারণ সোশ্যাল, কালচারাল, ফ্যামিলি, এই রিলেশন গুলো ওই ধর্মটাকে ফাইনালি করে। দেখুন, পাকিস্তান আর ইস্ট পাকিস্তান তো দুটোই তো মুসলমানদের। ওই মুসলমান শুধু ইসলাম বলে তো একসাথে থাকতে পারলো না, কারণ বাঙালি ভাষা, মানে বাংলা ভাষা, বাঙালি কালচার, মানে বাঙালি সোসাইটি, ওটা তো পুরো আলাদা পাঞ্জাবি সোসাইটি থেকে। তো এট সাম স্টেজ ওরা দেখলো না বাবা, আমরা তো একসঙ্গে থাকতে পারবো না, ইট ইজ নট পসিবল। সেম আজকে ডেটে সিন্ধে ওরা পাঞ্জাবিদের সঙ্গে এগ্রি করে না, বালুচিস্তানে তো অলরেডি ফুল ফ্লেজেড ইনসার্জেন্সি চলছে, কারণ ওরা ওই পাঞ্জাবিদের সঙ্গে মিলেমিশে থাকতে পারে না। নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, মানে খাইবার পাখতুনখোয়াতে অলরেডি চলছে, ওখানে তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপির ইনসার্জেন্সি আছে। পাটা এন্ড বানা, মানে ফেডারেল, মানে যেটা নর্দার্ন এরিয়া, মানে গিলগিট বালতিস্তান আর ওই এরিয়া, ওইখানেও ইনসার্জেন্সি চলছে। কারণ শুধু শুধু ইসলামের ভিত্তিতে ঐক্যতা করা যায় না, কারণ কালচারাল ডিফারেন্স আছে। আমাদের দেশেও ব্যাপারটা ঘুরে ফিরে সেখানেই আসছে। এই যে বিজেপিরা বলছে হিন্দু হিন্দু ঐক্য, হিন্দু, আমরা সবাই হিন্দু হতে পারি, কিন্তু আমরা বাঙালি হিন্দুরা মাছ মাংস সবকিছুই খাই। ওই ইউপি হরিয়ানা ওরা মাছ মাংস খায় না, ওরা রামকে নিজের প্রধান মানে, আমরা দুর্গাকে নিজেদের প্রধান মানি।
সাউথ ইন্ডিয়ার দিকে চলে যান, ওদের আলাদা কালচার, হিন্দু বটে কিন্তু সবাই কি এক? ভাষা কি এক? কালচার কি এক? সোসাইটি কি এক? না। ট্রেডিশন কি এক? আমাদের বিয়ে কি একরকম করে হয়? হয় না। লজিকটা ওই। তো আপনার প্রশ্ন যে পাকিস্তান কেন বারবার করে যাচ্ছে, ব্যাপারটা ওই না যে আমার ইকোনমি ধ্বংস হয়ে যাবে, আমি আমার লোকেদেরকে বেসিক মেডিকেল ফ্যাসিলিটিস বা এডুকেশন বা জল পানি, ওই একই তো প্রবলেম আমাদের ইন্ডিয়ান সোসাইটিতেও, তো প্রবলেম গুলো তো ঘুরে ফিরে ওই একই, রুটি কাপড়া মাকানেরই তো ব্যাপার এখানেও ওখানেও। কিন্তু ওই যে একটা একটা ইগো, যে না আমরা আমরা ডমিনেট করবো, আমাদের এটা আমরা বেশি লজিক, আবেগে, আমি আগেও গতবারও ইন্টারভিউতে বলছি, আবেগে লজিক হারিয়ে যায়। তো এইগুলো হচ্ছে ধর্ম নিয়ে, এই নিয়ে, এগুলো তো আবেগের ব্যাপার। যে বেশি আবেগের মধ্যে ঢুকে যাবে, 48 সালে যুদ্ধে মার খেলো, 65 সালের যুদ্ধে মার খেলো, 71 সালের যুদ্ধে মার খেলো, 93 কার্গিলে মার খেলো, তবুও কি চুপ বসেছে? বসেনি। এটা একটা ইন্টারন্যাশনাল হেট্রেড টুয়ার্ড ইন্ডিয়া একটা ক্রিয়েট করে রেখেছে, ওইটা চলবে। একদম একদম। ধন্যবাদ আপনাকে, কর্নেল রাজেন্দ্র পাধুরী, আপনাকে ধন্যবাদ। আমরা এখন নজর রাখবো যে যে পরিস্থিতি, যে আবহাওয়া, একটা যুদ্ধ যুদ্ধ ভাব, সত্যি ভারত পাকিস্তানের বিরুদ্ধে কি স্টেপ নেয়, প্রত্যেকেরই একটা বক্তব্য বদলা চাই, কিন্তু বদলা কি হয় সেদিকেই নজর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নমস্কার।